নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এমন একটা ফসল নিয়ে আলোচনা করব, সেটিকে সোনালী তন্তু বলা হয়, যেটি বিশেষ করে পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে অর্থকরী ফসল হিসেবে পরিচিত। এবং আপনারা জানলে অবাক হবেন যে সারা ভারতবর্ষে যা চাষের এলাকা তার মধ্যে ৭৫% এই চাষ পশ্চিমবঙ্গে হয়। আমি পাট চাষের কথা বলছি। এবং আজকে আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে কম জলে পাট পচানোর উন্নত পদ্ধতি। এবং এই নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট সরকারি আধিকারিক অতিথি। আমার ঠিক বাদিকেই রয়েছেন শঙ্কর দাস, অতিরিক্ত কৃষি অধিকর্তা প্রশিক্ষণ, হেডকোয়ার্টার। এবং আমার ডান পাশে রয়েছেন মিঠুন দে, অতিরিক্ত কৃষি অধিকর্তা, পাট, হেডকোয়ার্টার। এবং অবশ্যই রয়েছেন এই আলোচনায় আপনারা, মানে দর্শক বন্ধুরা। আপনারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে আজকের এই আলোচনার বিষয়ে যোগ দিতে পারেন। এবং যখন টেলিফোন আপনারা করবেন তখন টেলিভিশনের সাউন্ডটিকে কিন্তু একেবারে মিউট করে টেলিফোন করবেন। আমরা আজকে শঙ্করবাবু আপনাকে দিয়ে আলোচনা করব এই যে পাট চাষের, বিশেষ করে কম জলে উন্নত পাট চাষের যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতি বা প্রযুক্তিগুলো আলোচনা অবশ্যই করব। কিন্তু সবার আগে যেটা বাণিজ্যিক ফসল হিসেবে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে মূলত এই চাষের গুরুত্ব কতখানি, এটা যদি একটু দর্শক বন্ধুদের সকলের জন্য আপনি বলেন। আপনি বললেন আপনার বলার সময় যে ভারতবর্ষে যত পাট চাষ হয় তার প্রায় ৭৫% পশ্চিমবঙ্গ হয়। এবং এটা প্রধানত উত্তর পূর্ব ভারতের একটা ফসল। এবং এখানে যে প্রোডাক্টিভিটি, মানে ফলনের যে হার, সেটা কিন্তু প্রায় অনেক বেশি। ফলে এখানে দেশের প্রোডাকশনের অধিকাংশটাই এই পশ্চিমবঙ্গতে হয়। এখন এইখানে ধরুন আমাদের রাজ্যে যে এলাকায় যতটা এলাকায় চাষ হয় পাট, তাতে অন্তত সরাসরি ২০ লক্ষর উপরে কৃষক সরাসরি জড়িত থাকেন। আচ্ছা। তো বিভিন্ন কারণে পাটের চাষটা একটু কমছে রিসেন্ট, কিন্তু তা সত্ত্বেও ২০ লক্ষের অধিক কৃষক জড়িত থাকেন। অন্তত কয়েক কোটি ম্যান্ডেজ থাকে এর মধ্যে। ফলে এবং এই যে পাটটা তৈরি হয় তার উপরে নির্ভর করে আমাদের যে কলকারখানা, পাটের যে যেগুলো জুট মিল, সেগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করেন। ফলে একটা অর্থনৈতিক বিরাট গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত ধরুন পাট চাষটা করা হয় চৈত্র বৈশাখ মাসে লাগানো হয়, এবং ধরুন এই শ্রাবণ মাসটা আষাঢ় শ্রাবণ মাসে কাটা হয়। এবং তারপরে এটা কিন্তু তারপরে দেখুন আমাদের পুজোর মরশুম আসে। ফলে গ্রামীণ বাংলায় কৃষকদের হাতে কিন্তু এই পাটটা বিক্রি করে একটা অর্থ আসে, যেটা যেন ক্যাশ ক্রপ বলি আমরা। এবং তাতে কিন্তু তার পুজোর সময় যে কেনাকাটা, এগুলো তো অনেক গ্রামীণ অর্থনীতিটা কিন্তু একটা মজবুত হয়। এটা একটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে পাটটা যেহেতু লাগানো হয় চৈত্র বৈশাখ মাসে, এই সময় কিন্তু আমাদের রাজ্যে ঠিক পাটের অল্টারনেটিভ অন্য কোনো ফসল লাগানোর মতন কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা। আবার পাট লাগালে যেটা সবচেয়ে বড় সুবিধা, যে ওই জমিতে কোনো আগাছা হবে না, মানে আগাছা মুক্ত থাকে। মানে পরবর্তী যে ফসল করবো, সে ধান করি চাই, অন্য সবজি বা তৈরি যাই করি না কেন, সে জমিটা কিন্তু অনেক আগাছা মুক্ত থাকে। এবং পাটের যেটা আমরা জৈব সার দেওয়ার কথা বলি জমির স্বাস্থ্যের উন্নয়নে, খুব বেশি তো আজকাল জৈব সার চাষিরা ব্যবহার করেন না, একটু কমেই গেছে, অনেক বেশি রাসায়নিক নির্ভর হয়ে পড়ছেন। তো পাটের পাতা পড়ে সবুজ সার বা জৈব সার যাই বলেন, জমির মান কিন্তু অনেক ভালো হয়। ফলে পরবর্তী যে ফসলটা, সেটাও কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এটা একটা পাটের দিক থেকে গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এই সময় কিন্তু অন্য কোনো ফসল চাষ করতে পারবো না ঠিক সেভাবে, এত এলাকা নিয়ে। আচ্ছা, সেই দিক দিয়েও পাটের গুরুত্ব অনেকটাই বেশি আর কি। আমি যখন গুরুত্বের প্রশ্ন আসছে, আমি মিঠুনবাবু আপনার কাছে আসব, যে এই গুরুত্বের সঙ্গে জুড়ে থাকে কিন্তু কতটা এলাকা জুড়ে, মানে হেক্টরের হিসেবে যদি বলি, পশ্চিমবঙ্গের এই বছরে এই পাট চাষ হচ্ছে এবং বিগত বছরগুলির সঙ্গে তার পার্থক্যটা ঠিক কী রয়েছে, এটা যদি একটু বলেন। দেখুন, আপনারা বলার সময়তে বিশেষত আমাদের আর এক বিশেষজ্ঞ শঙ্কর দাস যখন বলছিলেন, শঙ্করবাবু যখন বলছিলেন, তখন আপনারা বুঝেছেন যে ভারতবর্ষের মানচিত্রে, কৃষি মানচিত্রে পাট চাষ বলতে গেলে পশ্চিমবঙ্গ। এটা একটা মানে আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, মানে এটা গর্বের দিক একদম একদম।
তো এটা আজকের নয়, এটা আমাদের স্বাধীনতার আগে থেকে, যবে থেকে পাট কল আমাদের এখানে ছিল না, কিন্তু পাট আমরা রপ্তানি করতাম। আজকে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমস্ত ইতিহাস আমরা পড়েছি, তাদের কিন্তু মূল ব্যবসাটা পরবর্তীকালে শিফট হয়ে গেছিল পাট কেন্দ্রিক। আচ্ছা, অর্থাৎ পাট এখান থেকে বিদেশে নিয়ে যাওয়া হতো। আমাদের দেশে তখন চটকল ছিল না। এরকম অবস্থা যখন পাট আমাদের দেশ থেকে পোর্টে করে বিদেশে মানে ইউরোপে যেত, বিশেষত ইংল্যান্ডে এবং অন্যান্য জায়গায়, সেখানে পাট থেকে এই চটের থলে তৈরি হতো। তারপর সেইগুলো আমাদের দেশে আবার আসতো। এই ব্যবস্থাটা থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তীকালে যে অত দূর নিয়ে গিয়ে থলে তৈরি করা, আবার নিয়ে আসা, এই দুবার ট্রান্সপোর্ট কস্টিং হয়ে যাচ্ছে, যার জন্যে পরবর্তীকালে যে ঘটনাটা ঘটে কি পাট কলগুলো আমাদের দেশে শুরু হয়। মানে পাট কলগুলো তখন মানে কারখানা, পাট কল, চটকল, সেগুলো আমাদের হুগলি নদীর দুদিকে শুরু হয়। অবিভক্ত বাংলায় সবথেকে ম্যাক্সিমাম জুট মিলগুলো অর্থাৎ পাট কলগুলো ছিল আমাদের এই হুগলি নদীর দুধারে, একবারে বজবজ বিড়ালাপুর পর্যন্ত। ওদিকে ত্রিবেণী থেকে শুরু, এদিকে বিড়ালাপুর পর্যন্ত হুগলি নদীর দুধারে প্রচুর পরিমাণে জুট মিল। প্রায় মানে আফটার ইন্ডিপেন্ডেন্স এটা 160-165টা জুট মিল ছিল, যদি এখন অনেক বন্ধ আছে। যাই হোক, তো এই যে জায়গা যখন আমাদের এখানে, কিন্তু তখন মূলত যে ভালো পাট সেটা পূর্ববঙ্গ অর্থাৎ এখন অধুনা বাংলাদেশ, সেখানে চাষ হতো। তো দেশ বিভক্ত হয়ে যাওয়ার পর স্বভাবতই কল এখানে, তো কাঁচামালের দরকার, সেই জন্য এখানেও চাষ হতে শুরু করে। এবং একটা সময় এখানে 6 লক্ষ, যেটা বলছিলেন যে কত পার্থক্যটা কিরকম, 6 লক্ষ হেক্টরের উপরে চাষ হতো। আচ্ছা, এবং আস্তে আস্তে সেটা 6 লক্ষ, যখনই জুট মিলগুলো বন্ধ হতে শুরু করে কিংবা পাট তার জৌলুস মানে জুট মিলে যখনই তার চাহিদা কমতে থাকে, দাম সেইভাবে চাষিরা পান না, আস্তে আস্তে পাটের এরিয়া কিন্তু কমতে থাকে। আচ্ছা, তবুও আমাদের নদিয়া, উত্তর 24 পরগনা এবং বিশেষত মুর্শিদাবাদ, এই 3টে জেলায় বিপুল পরিমাণে পাট চাষ এখনও হচ্ছে। এবং বিগত যদি 2 বছর আগেও দেখি, আমাদের 5 লক্ষ হেক্টরের উপরে আমাদের কিন্তু এরিয়া ছিল পশ্চিমবঙ্গে। পরবর্তীকালে গত বছর সেটা 4,80,000 হেক্টরের কাছাকাছি নেমে যায়। আচ্ছা, এবং এবছর সেইটা আরও কমে গেছে, মোটামুটি 4,08,000-10,000 হেক্টরের মতন, 4,08,000 হেক্টরের কাছাকাছি আমাদের এবছরের পাটের এলাকা রয়েছে, মানে এরিয়াটা। আচ্ছা, অর্থাৎ পাটের এরিয়া কিন্তু কমছে। এটা কিন্তু একটু সচেতন হওয়ার জায়গা রয়েছে, অবশ্যই আপনারা সেটা বলবেন। একটা সময় ছিল যখন এই কৃত্রিম তন্তু এবং প্লাস্টিকের কারণে কিন্তু এই পাটজাত যে দ্রব্য, পাট থেকে যে সমস্ত বস্তু সামগ্রী তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। আমি শঙ্করবাবু এই প্রশ্নে আপনার কাছে আসব যে এই যে পাটজাত তন্তু ব্যবহার করে কি কি সামগ্রী ঠিক এই মুহূর্তে তৈরি হচ্ছে? পাটজাত দ্রব্য থেকে প্রধানত আমাদের চট, বস্তা, থলে এগুলি প্রধানত তৈরি হতো। এবার যখন এই কৃত্রিম তন্তুর আবির্ভাব ঘটলো 30-40 বছর আগে থেকে, তখন থেকে কিন্তু একটা পাট শিল্পটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। ফলে ওগুলো পলিথিন টলিথিন কস্টিং কম, স্বাভাবিক পাট একটাই হলো। তো এবং সময়ের সঙ্গে যেমন সব জায়গায় উন্নতি হয়, পাটের ক্ষেত্রেও কিন্তু আমরা মানে যেটা যেখানে উন্নত মানের পাটটা তৈরি হয়, সেই পাট দিয়ে কিন্তু অনেক ভালো ভালো জিনিস তৈরি করা যায়। অন্যান্য যেমন বাংলাদেশ, চীন এগুলো কিন্তু নতুন কলকারখানা স্থাপন করে এই কাজগুলো করে শুরু করে। তো ফলে আমরা একটু চ্যালেঞ্জের মুখে পড়ি। ফলে আমাদের এখানেও কিন্তু পরবর্তীকালে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কিন্তু পাটের থেকে শুধুমাত্র চট, থলে বা বস্তা এগুলো তো হচ্ছেই, সেই সঙ্গে কিন্তু অনেক উন্নত মানের জিনিস, যেমন ধরুন ঘর সাজানোর জন্য বিভিন্ন রকম সামগ্রী উপকরণ, এবং সেই সঙ্গে ধরুন জামা কাপড়, আপনারা দেখে থাকবেন না তো, পাটের তৈরি জিনিস দিয়ে ফ্যাশন প্যারেড হয় এখন অনেক সময়, এবং যানবাজার পর্দা, পাটের তৈরি সুটকেস, হ্যাঁ, এরকম কম্বল, এরকম বিভিন্ন সামগ্রী পাট দিয়ে তৈরি হচ্ছে। তার সঙ্গে যেটা হয়, ধরুন পাটের থেকে আমরা তৈরি করতে পারি, পেপার, কাগজ তৈরি করতে, এটা একটা জিনিস। এবার ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকেই এটা করা হয়েছে আইন যে খাদ্যদ্রব্যের ক্ষেত্রে কিন্তু পাটের
ব্যাগ 100% বাধ্যতামূলক। আচ্ছা, ফলে সেখানে একটা পাট শিল্প মানে প্রসার ঘটার ক্ষেত্রে সেটা একটা সুবিধা আছে, এবং ইতিবাচক চিনির দিক আর কি। ক্ষেত্রেও প্রায় 50%-এর উপরে ম্যান্ডেটরি যে পাটের বস্তা দিয়েই ওটা ব্যাগিং করতে হবে। এছাড়া তো জিও টেক্সটাইল, যেটা এই রাস্তাঘাট তৈরিতে যেমন ভেঙে যায় খুব দ্রুত, মাটি নরম আমাদের রাজ্যে, তো সেইখানে জিও টেক্সটাইলে যদি ওই পাটের ব্যবহার করে যদি রাস্তা তৈরি করা হয়, সে ব্যবহার চলছে দীর্ঘদিন ধরে। তো এই জিও টেক্সটাইলেও কিন্তু পাটের একটা খুব ভালো ব্যবহার আছে। আচ্ছা, আরও সবচেয়ে এটা সুবিধা, যেটা আজকে দেখছেন সারা বিশ্ব জুড়ে কিন্তু দূষণ, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে দূষণের থেকে। পাট কিন্তু বায়োডিগ্রেডেবল আমরা জানি, ফলে এর কিন্তু পরিবেশ বান্ধব জিনিস, এর বিকল্প নেই। তা না হলে যদি বিকল্প থাকতো তাহলে হয়তো এতদিনে পাট হয়তো থাকতোই না। তো পাটের অনেক ভালো ভালো ব্যবহার আছে। মানে সেই দিক আমরা যদি কোয়ালিটি পাট আরো বেশি পরিমাণে তৈরি করতে পারি, আরো শৌখিন দ্রব্যাদি যেগুলো বললাম, কম্বল, জামা কাপড়, সুটকেস, যেগুলো হয় পর্দা বাড়ি, তো মানে এগুলো যত বেশি পাটের মানকে আরেকটু বেশি উন্নত করতে পারলে কিন্তু এই প্রোডাক্টগুলো বেশি হবে। সব পাট দিয়ে কিন্তু এই জিনিসটা হবে না। আচ্ছা, তার জন্য পাটের গুণগত মানটা ভালো চাই। আচ্ছা, পাটজাত যে বাই প্রোডাক্ট গুলো আছে সেগুলোর তাহলে বিক্রি বা বাজার অনেক বেশি ভালো হবে, প্রসারিত দাম হবে। পাওয়া যাবে। ঠিক। আমি আপনার কাছে মিঠুনবাবু আরেকটা জায়গায় আসবো, যে কাঁচা পাট উৎপাদনের যে পরিমাণটা রয়েছে, যে সংখ্যাতত্ত্বটা রয়েছে, সেটা এবছরে কীরকম কতটা রয়েছে এবং বিগত বছরগুলো কীরকম ছিল, সেটা যদি একটু আমাদেরকে বলেন। এবং একই সাথে পাটের যে ন্যূনতম সহায়ক মূল্য ধার্য করা রয়েছে সেইটা কি? হ্যাঁ, দেখুন, পাটের ক্ষেত্রে আমরা গত বছরের এবছরের আমাদের একটা ধরা হয়েছে যে আমাদের আশাপ্রদ বলছি, মানে আমাদের যে আশা করা হচ্ছে এতখানি ফলন হতে পারে। গত বছর আমরা প্রায় 138 লক্ষ কুইন্টাল, মানে প্রায় 14 লাখ মেট্রিক টন মতন পাট আমরা উৎপাদন করতে পেরেছিলাম। আচ্ছা, এই বছর আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 118 লক্ষ কুইন্টাল, অর্থাৎ প্রায় 12 লাখ মেট্রিক টনের মতন উৎপাদন আমরা আশা করতে পারি। এটা আমাদের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যেহেতু আমাদের পাটের এলাকা কমে গেছে, সেই জন্যে কিন্তু আমাদের প্রোডাকশানটা কমছে, এবং সরকারিভাবে ছাড়া এই যে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, বস্তা ব্যবহার করতে হবে, থলে ব্যবহার করতে হবে, এটা শুধুমাত্র সরকারি ক্ষেত্রে যে শস্য আমরা গভর্নমেন্ট কিনছে কিংবা সাপ্লাই করছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে তো চটের বস্তার ব্যবহার তো কমার্শিয়ালি হচ্ছে না। সেখানে প্লাস্টিকের সাথে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে অসম প্রতিযোগিতায় পাট পেরে উঠছে না, তার কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। আর একটা জায়গা সেটাতেই কিন্তু বিগত দিনে আমাদের উৎপাদন কিন্তু আরও বেশি ছিল। আমাদের উৎপাদনশীলতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা প্রায় আমাদের যে সমস্ত ডেমনস্ট্রেশন সেন্টারগুলো চলে, প্রদর্শনী ক্ষেত্র চলে পাটের, সেখানে আমরা দেখেছি আমরা প্রায় 35 কুইন্টাল প্রতি হেক্টরে পাট উৎপাদন করি। কিন্তু অনেক সময় যারা শুধুমাত্র চাষিরা, যেখানে ডেমনস্ট্রেশন সেন্টার হয় না কিংবা ভালো পরিচর্যা নিতে পারেন না, সেখান থেকে কিন্তু ওই 22-25 কুইন্টালেও প্রতি হেক্টরে পাটের উৎপাদন নেমে যায়। আচ্ছা, কিন্তু এই উৎপাদন, অর্থাৎ যে আজকে যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছে, যে মানে আমরা পরবর্তীকালে করব, যে কম জলে পাট পাচানোর বিষয়টা, এটা কেন এসছে? তার কারণ হচ্ছে যে পাটের যে বয়স, এটা আমরা 110 থেকে 120 দিনের মধ্যে যদি হয় তাহলে খুব ভালো হয়। এই অবস্থায় পাটটা কাটতে পারলে সব থেকে ভালো কোয়ালিটির পাট আমরা পাবো। কিন্তু পাট যত দিন যাবে তত তার কিন্তু ওজন বাড়বে, মানে তার প্রোডাক্টিভিটি বলুন বা টোটাল প্রোডাকশনের ক্ষেত্রে সেটা কিন্তু ফলন বৃদ্ধি পাবে। কিন্তু যেটা হবে, তার কোয়ালিটির ডিগ্রেডেশন হয়ে যাবে। আচ্ছা, এই কোয়ালিটির ডিগ্রেডেশন হয়ে গেলে পরে যেটা হয়, যে আমাদের উন্নত মানের পাট আমরা পাই না। উন্নত মানের পাট যখনই আমরা পাই না, তখন উন্নত মানের যে সমস্ত প্রোডাক্ট আছে, ধরুন বিভিন্ন ফ্যাশনেবল যে সমস্ত জিনিস, বিভিন্ন ব্যাগ, আমি একটা জ্যাকেট বানাবো কিংবা রকমারি কার্পেট, এগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো কোয়ালিটির পাটের দরকার হয়। এটা নির্ভর করে পাটের গ্রেডের উপরে। গ্রেডটা আবার বিভিন্ন গ্রেডিং এর পরে বিভিন্ন জিনিসের মানে কতগুলো তার কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিগুলোকে
মানে তার স্কেলে আমি শঙ্করবাবুর কাছে এই গুণগত মানটার প্রশ্ন নিয়ে আসবো যে পাটজাত দ্রব্যের যে এমএসপিটা আমি একটু বলে দিই। এমএসপিটা মানে এটা যে ন্যূনতম মূল্য যেটা সরকার ধার্য করে থাকে, সেক্ষেত্রে যেটা গ্রেডের কথা বলছিলাম, গ্রেড 3-তে কিন্তু ন্যূনতম মূল্য 5,335 টাকা গ্রেড 3। আচ্ছা, আমরা যদি এটাকে অ্যাভারেজ গ্রেড ধরে নিই তাহলে 5,335 টাকা এবছর ধার্য করা হয়েছে। এটা গত বছর 5,050 টাকা ছিল, 5,335 টাকা এই মুহূর্তে রয়েছে। কিন্তু তার উপরের গ্রেডগুলোর দাম কিন্তু গ্রেড 2 কিংবা গ্রেড 1 এই মুহূর্তে আমাদের পাওয়া সম্ভব হচ্ছে না। গ্রেড 2-র ক্ষেত্রে কিন্তু সেটা প্রায় 5,800 টাকা, অর্থাৎ 500 টাকার মতন সেখানে বেশি আছে। আর এর নিচে যেগুলো গ্রেড 4 কিংবা গ্রেড 5 সেগুলো কিন্তু 5,000 টাকার নিচে দামটা চলে আসছে। তো যাই হোক, এই যে গ্রেডিংয়ের জন্য পাটের গুণগত মানটা নির্ভর করে। আচ্ছা আচ্ছা, আমি এই গুণগত মানের প্রশ্ন নিয়ে আসবো। আপনারা যারা দর্শক বন্ধুরা দেখছেন এই অনুষ্ঠান, আজকে বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে, তারা টেলিফোন করবেন 22250159 এই নম্বরে। টেলিভিশন স্ক্রিনে এই নম্বর যাচ্ছে, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন। আমি শঙ্করবাবু আপনার কাছে আসবো। এই যে গুণগত মানের কথা বারবারই আসছে আজকের আলোচনায়, সেটা বৃদ্ধি করতে গেলে ঠিক কী কী কাজ করতে হবে বা ব্যবস্থা নিতে হবে? দেখুন, পাটের যে উনি বললেন, মিঠুনবাবু বললেন, আপনারা শুনলেন যে পাট 110 থেকে 120 দিনের মধ্যে কাটা উচিত, একদম, তাহলে তার গুণগত মানটা ভালো থাকে। এবার আমি বলবো তার আগেও যে লাগানোর সময় থেকে যদি আমরা একটু চিন্তাটা মাথায় নিই তাহলে মনে একটু ভালো হয়। যদি আমরা সারিতে লাগাতে পারি পাটটা, আচ্ছা, সারিতে লাগালে কি হয়, প্রতি কটা পাট মোটামুটি সমান থিকনেস বা মোটা হয়, ফলে একটা কোনোটা কিন্তু ছড়িয়ে বীজ বুনলে যেটা হয়, কোনোটা মোটা কোনোটা সরু, মানে আলো বাতাস পাওয়ার উপর অনেকটা নির্ভর করে। তো লাইনে বোনার একটা প্রচেষ্টা নেওয়া উচিত কৃষক ভাইদের। দ্বিতীয়ত 110 থেকে 120 দিনের মধ্যে পাট কাটতে হবে, কারণ তারপরে যদি দেরি করি তাহলে হয়তো একটু ওজন বাড়তে পারে তন্তুর, কিন্তু কোয়ালিটি কিন্তু ডিগ্রেড করবে। আচ্ছা, কিন্তু ভালো কোয়ালিটি না হলে দাম পাওয়া যায় না। আমরা যদি পাটটাকে মানে ভালো মান কি খারাপ মান হবে অনেকটাই নির্ভর করছে ওই লাস্টে পচানোর উপরে। এবার পাট পচানোর জন্য আদর্শ একটা তাপমাত্রা হচ্ছে গিয়ে ধরুন 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকলে, কারণ যে কোনো জিনিস পচন হতে গেলে একটা জীবাণুর দরকারই আছে, এবং জীবাণু যত অ্যাক্টিভ হবে তত আমাদের দ্রুততার সঙ্গে পাটটা পচবে, এবং পাট যত তাড়াতাড়ি পচবে তত কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো হবে। যদি দীর্ঘদিন ধরে পাট 10 থেকে 25 দিন লাগে পচতে, এবার যদি 10-12 দিনে পচে যায় তাহলে তার যে কোয়ালিটি হবে, যদি 25 দিন মাটিতে থাকে, জলে থাকে, তাহলে কিন্তু সেই কোয়ালিটির পাট হবে না, তন্তু হবে না। তো সেক্ষেত্রে টেম্পারেচারটা আমরা পাই ওইটা এই আষাঢ় শ্রাবণ মাসের দিকেই পাই। যত লেট হয় তত কিন্তু জলের তাপমাত্রাটা কমতে থাকে, তখন কিন্তু অ্যাক্টিভিটিস কমে যায় জীবাণুর, এবং সময়টাও অনেক বেশি লাগে। 2 নম্বর, জলের যেটা আমরা পিএইচ বা অম্লত্ব খারত্ব বলি, সেটা কিন্তু নিরপেক্ষ হয় ভালো, অর্থাৎ 6 থেকে 8-এর মধ্যে হলে এটা ভালো পচবে। এছাড়া যদি মনে করি যে ধরুন পাটটাকে আমি জীবাণুর তো ব্যাপার আছে, যে সেক্ষেত্রে কিন্তু আমি ওখানে জীবাণুও কালচার যাতে অ্যাক্টিভ হয় সেই ব্যবস্থা নিতে পারি। এইগুলো করলে পরে মোটামুটি ব্যাকটেরিয়া কালচার এবং জীবাণু কালচার দুটোই বোধহয় করা যায় না? ওগুলো করা যায়, ওগুলো করলে পরে পাটের মানের ক্ষেত্রে সেগুলো বলবো আমরা, যেগুলো মানের ক্ষেত্রে ভালো হয়। আচ্ছা, এই বছর এমনিতেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এখনো অবধি বেশ কম আছে। সেই জায়গা থেকে যদি আমি মিঠুনবাবু আপনার কাছে আসছি, যে এই পাট পচানোর ক্ষেত্রে কম জলে একজন কৃষক বন্ধু কী করে পাট পচাবেন, তার পদ্ধতিগুলো যদি একটু বলেন। দেখুন, বৃষ্টি কম হলে অবশ্যই সেক্ষেত্রে পাট পচানোর ক্ষেত্রে সমস্যা হবে, কারণ জল ছাড়া পাট পচানো যাবে না এখনো পর্যন্ত যে অবস্থা। আমরা কিছু পদ্ধতি রিবনিং বের করেছি, অর্থাৎ ছাল ছাড়িয়ে নিয়ে কিংবা সেটাকে ডিকর্টিকেটর করে ছালটাকে বের করে নিয়ে আলাদা করে পচানো ছোটো জায়গার মধ্যে, এটা একটা পদ্ধতি। তো সেটা এখনও কমার্শিয়ালি আমরা সেইভাবে করতে পারিনি, এটা এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় করা হচ্ছে। যাই হোক, কিন্তু কম জলে পাট পচাতে গেলে পরে কৃষক ভাইকে তার জমি কিংবা লাগোয়া কোনো জমি, একটু নিচু জমি, সেখানেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সেখানে মোটামুটি 3 শতক মতন জায়গা থাকলে পরেই, হ্যাঁ, সেখানে আমাদের যদি ওই 40 ফুট লম্বা, 30 ফুট চওড়া আর 4 ফুট মতন গভীরতা, এরকম একটা যদি আমরা পুকুর কিংবা নিচু জায়গা তৈরি করে নিতে পারি, যেটা আমরা ছবিতে দেখাচ্ছি, যেইভাবে আমরা যে অল্টারনেট ট্রেডিং টেকনোলজি হিসাবে ব্যবহার করছি,
ওইখানে আমরা কিন্তু পাটটাকে মানে করতে পারি। এবং এই জায়গাতে কিন্তু আপনার 1 বিঘে জমি পাট চাষ মানে জাগ দেওয়া যাবে একবারে। আচ্ছা, এবার 3-4 বার করলে পরে 3-4 বিঘে জমি পাট চাষ কিন্তু মানে পাট জাগ দেওয়া যাবে। অর্থাৎ 2 বার লেয়ার করে নিয়ে তারপরে আমরা পাটটাকে 2 লেয়ারে বিছিয়ে দিয়ে চাপা দেবো। এক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয় কি, ওই যে পাটের যখন ওই যে আমরা যেগুলো দেখাচ্ছি ছবিতে যেগুলো আসছে, যে পাটের যে বান্ডিলগুলোর মধ্যে যদি আমরা কিছু শন গাছ কিংবা আমাদের ধঞ্চে কাঠি যদি আমরা দিয়ে দিতে পারি, ঢুকিয়ে দিতে পারি, তাহলে খুব দ্রুত পচন ঘটে। যেটা 10-15 দিনের মধ্যে আমরা যেটা বলছি, 15 থেকে যদি আমরা দিন 15-20 মধ্যে পচিয়ে ফেলতে পারি, খুব বেশি দিন না নিয়ে, মানে এটা জৈব উপায়ে কিন্তু করে দেওয়া যায়, জৈব উপায়ে। এবং তার সঙ্গে ব্যারাকপুরে যে আমাদের গবেষণাগার রয়েছে ক্রাইজ্যাপ, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ICAR এর, তারা একটা পাউডার বের করেছে পচনের জন্য, ক্রাইজ্যাপ সোনা। সেইটা আমরা কিন্তু ওইখানেও ছবিতে দেখতে পাচ্ছেন যে ছড়ানো হচ্ছে উপর থেকে, প্রতিটা লেয়ারে 2টো করে লেয়ার দেয়া। এবং জলের গভীরতা উপর থেকে জলটা 6 ইঞ্চি নিচে পাটটা থাকে, খুব নিচে চলে গেলে পরে অসুবিধা, পাটটাকে বেঁধে রাখতে হবে মাটির সঙ্গে মিশে যাতে না যায়। আমরা ওখানে 4 ফুট মতন গভীরতার কথা বলেছি, সেক্ষেত্রে 6 ইঞ্চি মতন জলে আমরা থাকবে। এবং পাটটাকে আরো মাটি তুলে, যে ওই ভিতর থেকে যে মাটিটা হবে সেটা দিয়ে পাটটাকে তুলে দিতে হবে, প্রায় 2 ফুটের মতন পাটটাকে তুলে দিতে হবে। এবং তলায় একটা পলিথিন সিট দিয়ে দিতে হবে, ওই 120 GSM এর যে পলিথিন সিট পাওয়া যায় সেই সিটটা দিতে হবে, যাতে করে কিনা জলটা লিচ আউট না হয় এবং ওই ব্যাকটেরিয়াগুলো ভালো করে কাজ করতে পারে। তো এবার সেখানে আমার জল ঢোকানোর একটা ব্যবস্থা রাখতে হবে এবং জল বের করার একটা ব্যবস্থা রাখতে হবে। অল্প জলে আমি সেখানে পাটটাকে পচিয়ে নিতে পারছি। এবং সেখানে আমার জীবাণু কালচার দেওয়া যাবে, ক্রাইজ্যাপ সোনা, অথবা আরেকটা আমাদের নিনফেড বলে আমাদের আরেকটা ইনস্টিটিউট রয়েছে ICAR এর টালিগঞ্জে, তারাও কিন্তু একটা জীবাণুর খাদক, মানে এটা তো জীবাণু দেওয়া হলো, কিন্তু জীবাণু খাবে কি, তাকে তো খাবারের ব্যবস্থা করতে হবে। যদি পুকুরে পাট পচাতে হয়, তাহলে সেখানে আমরা ওই সিম্বগোত্রীয় উদ্ভিদ, শন কিংবা এগুলো আগে থেকে দিয়ে দিই, যাতে তাদের নাইট্রোজেন ঘটিত খাবারটা বেশি থাকে এবং তাড়াতাড়ি। আমি পুকুরে পাট পচানোর জায়গা থেকে আপনার কাছে আসবো, পুকুরে পাট পচাতে গেলে কি ধরনের কালচার তৈরি করতে হবে শঙ্করবাবু? যদি পুকুরে যদি পাট পচাতে হয়, যেটা আমি তখন বলছিলাম যে পাটের গুণগত মান বাড়ানোর জন্য সবচেয়ে ভালো হয় যদি স্লো রানিং, মানে ধীরে ধীরে জল বয়ে যাচ্ছে এরকম জায়গায় যদি পাটটা পচানো যায়, তাহলে হচ্ছে পাটের কোয়ালিটি সবচেয়ে ভালো হয়। সেই সুযোগটা তো আমাদের তুলনায় একটু আমাদের রাজ্যে কম। প্রতিবেশী বাংলাদেশে কিন্তু এই ধরনের নদী নালার সংখ্যাটা বেশি থাকাতে ওদের কিন্তু কোয়ালিটিটার তুলনায় ভালো হয়। এবার আমাদের যদি পুকুরে করতে হয়, সেক্ষেত্রে পুকুরে যখন পাট ফেলবো, যেদিন ফেলবো তার অন্তত 3-4 দিন আগে আমি যদি ধরুন 30-35 দিন বয়সের 50 কেজি মতো শন বা কচি পাট যদি ফেলে দিই ওর মধ্যে 50 কেজি মতন, এবং সেই সঙ্গে ধরুন 1 কেজি ঝোলা গুড়, 1 কেজি অ্যামোনিয়াম সালফেট, এবং যেই পুকুরে অতীতে পাট পচানো হয়েছে তার নিচের থেকে 50 কেজির মতো মাটি, এগুলো যদি আমরা ওই 3-4 দিন আগে যদি যেখানে পচাবো ঠিক করেছি সেখানে যদি ফেলে দিই, তাহলে কিন্তু ওই 3-4 দিনের মধ্যে কিন্তু একটা কালচার তৈরি হয়ে যাবে। ফলে যখন আমি আমার পাটটা ফেলবো পচানোর জন্য 3-4 দিন পরে, তখন কিন্তু পাটটা পচনটা একটু দ্রুততার সঙ্গে হবে। আমি মিঠুনবাবু আপনার কাছে আসবো, আমরা আলোচনা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি, আর মিনিট 2 মতো আমাদের হাতে সময় আছে। পাটে আমরা জানি সকলেই যে জাগ দেওয়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জাগ দেওয়ার সময় একজন কৃষক বন্ধু কি কি সতর্কতা ঠিক নেবেন যদি একটু বলেন? আচ্ছা, বান্ডিলগুলো আমরা যেমন দেখাচ্ছি চক্রাকারে কিংবা আয়তাকারে সাজাতে হবে। 2টো বান্ডিলের মধ্যে কিছুটা গ্যাপ দিতে হবে, যাতে আলো বাতাস মানে গ্যাপ থাকে আর কি, যাতে চলতে পারে আর কি, আড়াআড়িভাবে এভাবে সাজিয়ে রাখতে হবে। এবং তার মধ্যে বান্ডিলের মধ্যে আমি আগেই বললাম যে ওই শন গাছ কিংবা ধঞ্চে গাছ ওর মধ্যে পুড়ে দিতে হবে, ঢুকিয়ে দিতে হবে। কলা গাছ বা কাদা মাটি সরাসরিভাবে জাকের উপরে দেওয়া যাবে না। আপনারা দেখবেন যে এখানে যে বস্তায় করে মাটি রাখা হয়েছে, সেগুলো অন্য কিছু পাওয়া যাচ্ছে না, বস্তার মধ্যে মাটি করে খুব টাইটলি সেই বস্তাটাকে বেঁধে দিয়ে ওই সিমেন্টের বস্তায় তারপরে সেটা দিয়ে চাপা দিতে হবে, সরাসরি যেন মাটি ওর উপরে না চাপা দেওয়া হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কলা গাছকে কখনোই কলা গাছ দিয়ে চাপা দেওয়া যাবে না। এবং হচ্ছে ওই এটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ, খুব গুরুত্বপূর্ণ মেসেজ যে কলা গাছ দিয়ে আমরা কখনো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে চাষি ভাইরা করেন, কলা গাছ দিয়ে চাপা দেন, এটা একদমই করা যাবে না। কাদা মাটির বস্তা চাপিয়ে সরাসরি কাদা মাটি দেওয়া যাবে, তাতে আরো কালো হয়ে যাবে, এবং তার দামও কমবে, মানও কমবে। এবং 40-50 কেজি সিমেন্টের বস্তাতে মাটি পুড়ে সেটাকে খুব ভালো করে বেঁধে ওর উপরে আমরা চাপিয়ে দিতে পারি। এবং হচ্ছে ওই নিনফেড সাথী অর্থাৎ জীবাণুর যে খাবার, সেটাকে ওই সময় পাট জাগ দেওয়ার সময় সেটাকে ছড়িয়ে দেওয়া, এবং হচ্ছে ক্রাইজ্যাপ সোনা, এই দুটোকে যদি আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি, তাহলে পাটের গুণগত মান আমরা আশা রাখি যে গ্রেড 2 থেকে গ্রেড 3-র মধ্যে আমরা রাখতে পারবো, এবং উৎকৃষ্ট মানের পাট
আমাদের বাংলার নামই আছে পাটের ব্যাপারে, আরও উৎকৃষ্ট পরিমাণ পাট আমরা তৈরি করতে পারবো কৃষক ভাইরা। আজকে এই মেসেজের সঙ্গে, এই কথার সঙ্গে এটাকেই টেক হোম মেসেজ করে নিয়ে যে আরও উৎকৃষ্ট মানের পাট আমরা পশ্চিমবঙ্গে ফলাতে পারবো এবং তার মাধ্যমে আমাদের বিশ্বে বাণিজ্যেও কিন্তু বাংলা একটা স্থান করে নেবে। এবং অবশ্যই যে কথাটা আজকের আলোচনা থেকে বারবার উঠে এলো, পাট যেহেতু পরিবেশ বান্ধব, তাই আগামী দিনের বিভিন্ন রকমের বস্তু সামগ্রী তৈরির ক্ষেত্রে পাট একটা বড় ভূমিকা নেবে এবং অর্থকরী ফসল হিসেবেও একটা সামনের সারির ফসল হিসেবে পাট কিন্তু পশ্চিমবঙ্গে একটা স্থান করে নেবে। আপনারা দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান এই পর্যন্তই।